নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস এবং এই ভিডিওতে আমি আপনাদের কাছে আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটি হলো র্যাবিস, যাকে আমরা সাধারণ বাংলা ভাষায় জলাতঙ্ক নামে চিনি। র্যাবিস এই রোগটি আসলে একটি জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজ বলতে আমরা কি বুঝি? জুনোটিক ডিজিজ বলতে বোঝায় যে রোগটি সাধারণত প্রাণীদের থেকে মানুষের শরীরে আসে। সাধারণত কোনো গৃহপালিত পশু বা বন্য প্রাণীরা যদি এই রোগে আক্রান্ত হয় এবং সেই সংক্রমিত প্রাণীর লালারস যদি আপনাদের কাটা স্থানের সংস্পর্শে আসে, তাছাড়া যদি এই প্রাণী বা পশুটি যদি মানুষকে কামড়ায় বা আঁচড় দেয়, সেখান থেকেও এই ভাইরাস, যেটি আসলে নিউরোট্রপিক ভাইরাস, সেটি মানুষের শরীরে প্রবেশ করে। এই ভাইরাসটি আসলে র্যাবডোভিরিডি গ্রুপের অন্তর্গত এবং লিসা ভাইরাস। এই ভাইরাসের সুপ্তাবস্থা সাধারণত 2 থেকে 16 সপ্তাহ পর্যন্ত থাকে। তারপরে কিছু সিমটম আস্তে আস্তে দেখা যাওয়া শুরু করে। কি কি হয়? যেখানে কামড় দিয়েছে সেই ক্ষতস্থানে জ্বালা, যেমন ঝিনঝিন চিনচিন এরম করতে থাকে। তাছাড়া জ্বর আসতে পারে, লালা রসের ক্ষরণ বৃদ্ধি পেতে পারে। এইসব ধীরে ধীরে সিমটম আস্তে আস্তে বাড়ে এবং যখন রোগী জল খেতে যায়, তখন জলটা যখন খাদ্যনালীর মধ্য দিয়ে যায়, তখন খাদ্যনালীর সংকোচন ঘটে। এছাড়া শ্বাস নেওয়ার সময় বা যখন আমরা নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি, তখন অনেক সময় ইন্সপিরেটরি মাসেল, ডায়াফ্রাম ইত্যাদিরও সংকোচন ঘটে। এর ফলে রোগীর মধ্যে হাইড্রোফোবিয়া, এরোফোবিয়া এরকম সিমটম দেখা যাওয়া শুরু করে। হাইড্রোফোবিয়া বা এরোফোবিয়া বলতে আমরা কি বুঝি? হাইড্রোফোবিয়া বলতে বোঝায় যে রোগীর অনেক সময় যে জল পান করবে সেখান থেকেও একটা ভীতি তৈরি হয় বা শ্বাস নেওয়া থেকেও একটা ভীতি তৈরি হয়। তাছাড়াও রোগীর অনেক সময় হ্যালুসিনেশন, ডিলিউশন ইত্যাদি বা অঙ্গ প্রত্যঙ্গ নাড়ার অক্ষমতা বা অনেক সময় চেতনা শূন্যতা এরকম সিমটমও অনেক সময় দেখা যায়। এই রোগটি আসলে একটি প্রিভেন্টেবল ডিজিজ। সঠিক সময় যদি আমরা এটাকে শনাক্ত করে ভ্যাকসিন নিতে পারি বা ইমিউনোগ্লোবিন নিতে পারি, তাছাড়া যদি আমরা এটার প্রপার কেয়ার নিতে পারি, তাহলে এই রোগটিকে আমরা প্রিভেন্ট করতে পারি। কিন্তু একবার যদি এই রোগটি হয়ে যায় এবং সিমটম দেখা যাওয়া শুরু করে, এই র্যাবিস রোগটি কিন্তু 100% ফেটাল, মানে মৃত্যু অনিবার্য। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যদি দেখা যায় যে কোনো মানুষ এই সংক্রমিত পশু পাখিদের দিয়ে আক্রান্ত হয়েছে, তাহলে আমরা প্রথমেই আমাদের কর্তব্য কি? প্রথমেই কর্তব্য হচ্ছে যে এই যে আমাদের সংক্রমিত পশু পাখিদের যে আক্রমণটা হয়েছে, যে ক্ষতটা হয়েছে, সেই ক্ষতটা কতটা ডিপ এবং সেটা কতটা সুপারফিশিয়াল, তার উপর ভিত্তি করে আমরা কিছু গ্রেডিং করতে পারি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী ট্রিটমেন্টের কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা আমরা নির্ধারণ করতে পারি। প্রথম পদক্ষেপ আমাদের হলো যে আক্রান্ত স্থানটা, ক্ষতস্থানটা আমাদের রানিং ট্যাপ ওয়াটারের নিচে ভালোভাবে ধুয়ে নেওয়া। যদি সাবান জল দিয়ে ধুয়ে ফেলা যায় তাহলে আরও ভালো। প্রায় 10 থেকে 15 মিনিট যদি ধুয়ে ফেলি, তাহলে ক্ষতস্থানে যে ভাইরাল লোডটা আছে সেটা অনেকটা এমনিতেই কমে যায়। এবার গ্রেড অনুযায়ী দেখতে গেলে, গ্রেড 1 হচ্ছে যদি পশুটি শুধুমাত্র টাচ করে বা ইনট্যাক্ট স্কিনের উপর শুধু চেটে দেয়, তাহলে শুধুমাত্র জায়গাটি ভালোভাবে ধুয়ে নিলেই হবে। কিন্তু ক্যাটাগরি 2 কি? ক্যাটাগরি 2 হচ্ছে যদি নিবিল করে, মানে পশু পাখিটি সামান্য খোঁচা দেয় জায়গাটায় বা মাইনর স্ক্র্যাচ করে কিন্তু ব্লিডিং হয় না, তখন গ্রেড 2 এর মধ্যে পড়ে। এক্ষেত্রে কি করা হয়? এক্ষেত্রে ইমিডিয়েটলি ভ্যাকসিন দেওয়া হয় এবং উনটার লোকাল ট্রিটমেন্ট করা হয়। ক্যাটাগরি 3 কি? ক্যাটাগরি 3 হচ্ছে সিঙ্গেল অথবা মাল্টিপল ট্রান্সডার্মাল বাইট অর স্ক্র্যাচ দেখা যায়। তাছাড়া যদি কোনো কারণে স্কিনটা উন্মুক্ত থেকে থাকে, সেইখানে যদি পশু পাখি চেটে ফেলে বা কোনো কারণে যদি সেই জায়গাটা দূষিত হয়, তাহলে ক্যাটাগরি 3 বাইট হয়। বা যদি কামড়ের ফলে একটি ডিপ ক্ষতস্থানের সৃষ্টি হয় এবং ব্লিডিং হয়, তখন ক্যাটাগরি 3 বাইট হয়। এক্ষেত্রে কি ট্রিটমেন্ট? এক্ষেত্রে হচ্ছে ইমিডিয়েটলি ভ্যাকসিনেশন দিতে হবে।
তাছাড়াও র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দিতে হবে এবং উনটার লোকাল ট্রিটমেন্ট করতে হবে। সাধারণত যদি মানুষ এই সংক্রমিত কুকুর, বিড়াল বা অন্যান্য পশুর কামড়ের ফলে এই রোগ দিয়ে আক্রান্ত হয় বা আচর বা টালরসের মাধ্যমে যদি এই রোগ দিয়ে আক্রান্ত হয়, তাহলে আমরা যে চিকিৎসা পদ্ধতি এতক্ষণ শুনলাম সেটাকে আমরা বলে থাকি পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। এক্ষেত্রে বেশ প্রথমেই আমাদের উনটাকে ভালোভাবে টেক কেয়ার করতে হবে, মানে ক্ষতস্থানটাকে ভালোভাবে জল এবং সাবান জলের মাধ্যমে ভালোভাবে 10-15 মিনিট ধরে ধুয়ে নিলে সেই স্থানে ভাইরাল লোডটা অনেক ক্ষেত্রেই কমে যায়। তারপরে যদি ক্যাটাগরি 2 বা 3 বাইট হয়, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ভ্যাকসিনেশনের সাহায্য নিতে হয় বা ইমিউনোগ্লোবুলিনের সাহায্য নিতে হয়। এবার যে ভ্যাকসিনেশন নিচ্ছি সেটার বিভিন্ন রকম রেজিমেন আছে। কিছু কিছু ভ্যাকসিন ইন্টারডার্মালি দেওয়া হয়, কিছু কিছু ভ্যাকসিন ইন্টারমাসকুলারলি দেওয়া হয়, এবং তা কতদিন পর পর দেওয়া হয় বা কতবার দেওয়া হয় সেই অনুযায়ী কিছু কিছু রেজিমেন আছে। চলুন দেখে নেওয়া যাক যে কী কী রেজিমেন আছে, সেটা বিস্তারিত আমরা জেনে নিই। প্রথমটি হলো আপডেটেড থাই রেড ক্রস শিডিউল। এখানে 4 বার ভিজিট করতে হয়। প্রতিবারে 0.1 ml রিকনস্টিটিউটেড ভ্যাকসিন নেওয়া হয় এবং সেই ভ্যাকসিনটা ইন্টারডার্মালি মানে চামড়ার মধ্যে দেওয়া হয় 2টো জায়গায়। সাধারণত ডেল্টয়েড এরিয়াতে এটা দেওয়া হয় এবং এই ভ্যাকসিন 0তম দিনে, মানে যেদিন ভ্যাকসিন নিচ্ছি সেইটাকে যদি 0তম দিন ধরি, 0তম দিনে নেওয়া হয়, তারপর 3য় দিনে নেওয়া হয়, 7ম দিনে নেওয়া হয় এবং 28তম দিনে নেওয়া হয়। আর এসএন রেজিমে 5টা ডোজ নেওয়া হয় এবং সেটা ইন্ট্রামাসকুলার মানে মাসেলের মধ্যে ইঞ্জেকশনটা নেওয়া হয়। এই ক্ষেত্রে 0তম দিনে নেওয়া হয়, 3য় দিনে নেওয়া হয়, 7ম দিনে নেওয়া হয়, 14তম দিনে নেওয়া হয় এবং 28তম দিনে নেওয়া হয়। তাছাড়া যে 6 ইঞ্জেকশনটা আছে সেটা 90তম দিনে নেওয়া যেতে পারে। এটা অপশনাল এবং সেই সমস্ত ইন্ডিভিজুয়ালদের এই ভ্যাকসিনটা দেওয়া হয় যারা ইমিউনোলজিক্যালি ডেফিশিয়েন্ট, মানে যাদের ইমিউনিটি কম আছে বা যাদের বয়স অত্যন্ত বেশি বা স্টেরয়েড থেরাপির মধ্যে আছে, তাদের ক্ষেত্রে এই 6 ইঞ্জেকশনটা দেওয়া যেতে পারে। এখানে ডে 0টা বলছে যেদিন প্রথম ইঞ্জেকশনটা নেওয়া হচ্ছে সেই ইঞ্জেকশনটাকে আমরা ডে 0 ইঞ্জেকশন বলবো। তাছাড়া যদি ক্যাটাগরি 3 বাইট হয়, সেক্ষেত্রে র্যাবিস ইমিউনোগ্লোবুলিন নেওয়া হয়। এটা সাধারণত ভ্যাকসিন নেওয়ার প্রথম ভ্যাকসিন নেওয়ার 7 দিনের মধ্যেই এই ইমিউনোগ্লোবুলিনটা নেওয়া হয়। এই ইমিউনোগ্লোবুলিন সাধারণত 2 রকমের হতে পারে, হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবুলিন আর ইকুয়াইন র্যাবিস ইমিউনোগ্লোবুলিন। হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবুলিনটা সাধারণত 20 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি সিঙ্গেল ডোজ দেওয়া হয়, আর ইকুয়াইন র্যাবিস ইমিউনোগ্লোবুলিনটা সাধারণত 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েট এটা দেওয়া হয়। তাছাড়া আরেক রকম চিকিৎসা পদ্ধতি আছে, মানে যাতে এই রোগটি আমাদের না হয় তার জন্য অনেক সময় প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস মানে আক্রান্ত হওয়ার আগেই ভ্যাকসিন নেওয়ার পদ্ধতি। সেটা কারা সাধারণত নিয়ে থাকেন? যারা পশু চিকিৎসক আছেন, মানে ভেটেরিনারি ডাক্তার যারা আছেন, প্লাস যারা চিড়িয়াখানায় পশু পাখিদের নিয়ে কাজ করে থাকেন বা যারা বাড়িতে পশু পাখি পোষেন, তারা অনেক সময় প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নিয়ে থাকেন। প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিসে সাধারণত 3টে ডোজ নেওয়া হয়, 0তম দিনে, 7তম দিনে, 21তম দিনে বা 28তম দিনে। তাছাড়া প্রতি বছর বুস্টার ডোজ আপনারা নিতে পারেন। এবার আমরা জানবো যে এই রোগটিকে কিভাবে শনাক্ত করা হয়। রোগটার শনাক্ত করার জন্য রোগটার যে হিস্ট্রি আছে, মানে ডগ বাইট বা অন্য অ্যানিম্যাল বাইটের কি হিস্ট্রি আছে, তাছাড়া কোনো উপসর্গ দেখা যাচ্ছে কি না, এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া যে কর্নিয়া আছে, চোখের যে কর্নিয়া থাকে, তার ইমপ্রেশন স্মিয়ার নেওয়া যেতে পারে বা স্কিন বা চামড়ার বায়োপসি নেওয়া যেতে পারে, এবং সেটার উপর ভিত্তি করে যে আমাদের কোনো রকম নির্দিষ্ট ফাইন্ডিং থাকলে তাহলে আমরা সেটা বুঝতে পারবো যে এই রোগীটি র্যাবিস দিয়েই আক্রান্ত হয়েছে। এই কর্নিয়াল ইমপ্রেশন স্মিয়ার এবং স্কিন বায়োপসি করে সেখান থেকে র্যাপিড ইমিউনোফ্লুরেসেন্ট টেকনিকের মাধ্যমে এই র্যাবিস ভাইরাসের অ্যান্টিজেন শনাক্ত করা হয়। তাছাড়া যদি হিস্টোলজি দেখা যায়, এক্ষেত্রে এরকম স্পেশাল সাইটোপ্লাজমিক ইনক্লুশন বডি পাওয়া যায়, যেটা ভাইরাল আরএনএ দিয়ে তৈরি। সাধারণত
mRNA as well as জিনোমিক অ্যান্ড অ্যান্টিজিনোমিক আরএনএ। এইটাকে বলা হচ্ছে নেগরি বডি। এবার জানবো র্যাবিস ভাইরাস কিভাবে ছড়ায়। র্যাবিস ভাইরাস কুকুর, বিড়াল ইত্যাদি প্রাণীর কামড়ের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে এবং কামড়স্থানেই এরা বংশবৃদ্ধি আরম্ভ করে দেয়। তারপর এরা সংবেদী স্নায়ুকে আক্রান্ত করে অ্যাকশন বেয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে এগোতে থাকে। স্নায়ুর মধ্যে দিয়ে পরিবহনের সময় সাধারণত কোনো ইমিউন রিয়াকশন হয় না, যদিও বা হয় তাহলে তা খুবই সামান্য। ভাইরাস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছানোর পর সেখানে বংশবৃদ্ধি করতে থাকে এবং পুনরায় পেরিফেরাল যে নার্ভাস সিস্টেম আছে সেটা বেয়ে লালাগ্রন্থি সহ অন্যান্য অঙ্গে এসে জমা হয়। লালাগ্রন্থি থেকে লালারসের ভাইরাসের প্রবেশ করে এবং সেটা ফলে জলাতঙ্ক রোগীর কামড়ের মাধ্যমে সেটা অন্য দেহে পরিবাহিত হতে পারে। যেহেতু এই রোগটি 100% ফেটাল, মানে একবার হলে মৃত্যু অনিবার্য, তাই এই রোগটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা থাকা অবশ্যই জরুরি। তাই রোগটি হলে বা কুকুরের কামড় বা বন্য প্রাণীর কামড় খেলে অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ মতো ভ্যাকসিন, যদি প্রয়োজন হয় ভ্যাকসিনটা নেওয়া অবশ্যই জরুরি, বা ইমিউনোগ্লোবিন প্রয়োজন হলে ইমিউনোগ্লোবিন নেওয়া জরুরি। এটাকে যদি আমরা ইগনোর করি তাহলে পরবর্তীকালে সেটা জলাতঙ্ক বা আরও বিভিন্ন রোগের বিভিন্ন উপসর্গ দেখা যেতে পারে এবং মৃত্যুও হতে পারে। তাই এই রোগটি সম্পর্কে আমাদের একটি প্রপার ধারণা থাকা জরুরি। তো আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম র্যাবিস ভাইরাস সম্পর্কে। পরবর্তী একটি ভিডিওতে আমরা জানব নতুন কোনো একটি রোগ এবং সেই রোগের কারণ এবং তার প্রতিকার কি আছে সেই সম্পর্কে একটি বিস্তারিত ধারণা লাভ করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।